মার্ক্সবাদ রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব। মার্ক্সবাদের যে কোনো নীতি আলোচনা করার সময় মার্ক্সবাদের সংজ্ঞা, মূল তত্ত্ব আর উৎস সম্পর্কে প্রাথমিক ধারণা লিখে দিলে ভালো হয়। উত্তরটা সেভাবেই শুরু করছি। রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব। ভূমিকা। ভিআই লেনিনের মতে মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামালার নামই হলো মার্ক্সবাদ। মার্ক্সবাদ শব্দটা শুনলেই বোঝা যায় যে মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামালাই প্রতিফলিত হয়েছে মার্ক্সবাদের মাধ্যমে। কিন্তু মার্ক্সবাদের প্রকৃত স্বরূপ, উদ্দেশ্য এবং মূল তত্ত্বটা অনুধাবন করা যাবে মার্ক্সবাদের পরবর্তী সংজ্ঞায়। পরবর্তী সংজ্ঞা হলো, মার্ক্সবাদ হলো সমাজবিজ্ঞানের অন্যতম শাখাসমূহের যথা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস এবং দর্শনের সমন্বয়ে গঠিত এক মৌলিক ব্যবহারিক চিন্তাধারা, যার মাধ্যমে মার্ক্স ও এঙ্গেলস মানব সমাজের উৎপত্তি, বিকাশ, প্রকৃতি ও ভবিষ্যৎ বৈজ্ঞানিক দৃষ্টিতে ব্যাখ্যা করে এই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করেন যে বহিঃপ্রকৃতির পরিবর্তনের মতোই সার্বজনীনভাবে প্রযোজ্য কতগুলি নিয়ম অনুসারে মানব সমাজেরও পরিবর্তন ঘটে এবং সেই নিয়মগুলি সম্পর্কে অর্জিত জ্ঞানের প্রয়োগের মাধ্যমে সমাজের পরিবর্তন করা সম্ভব। সংজ্ঞাটার অনেকগুলো পার্ট আছে, প্রত্যেকটা পার্টকে আলাদা করে কালারিং করা হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। এবার পার্ট বাই পার্ট আলোচনা করছি। মার্ক্সবাদ হলো সমাজবিজ্ঞানের অন্যতম শাখাসমূহের যথা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস এবং দর্শনের সমন্বয়ে গঠিত এক চিন্তাধারা। অর্থাৎ মার্ক্সবাদ কোনো একটি বিশেষ শাখার একটি বিশিষ্ট মতবাদ নয়। মার্ক্সবাদ সমাজবিজ্ঞানের চারটে মূল শাখা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস এবং দর্শনের কম্বিনেশনে গঠিত একটা মৌলিক মতবাদ বা একটা মূল মতবাদ। এই চারটে শাস্ত্রেরই অন্যতম মতবাদ হলো মার্ক্সবাদ। রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে বলতে গেলে বলা যায় যে মার্ক্সবাদ প্রথমে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় সচেষ্ট, পরে ধীরে ধীরে সেই সমাজতন্ত্রকে সাম্যবাদের রূপ দিতে আগ্রহী। অর্থনীতির দৃষ্টিভঙ্গি দিয়ে বলা যায় যে মার্ক্সবাদ উৎপাদনের উপকরণের ওপর এবং উদ্বৃত্ত বস্তুর ওপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠায় আগ্রহী। মার্ক্স নিজের সম্পূর্ণ তত্ত্বটাকে মানব সমাজের ইতিহাসের পর্যালোচনা করে ব্যাখ্যা করেছেন এবং মানব সমাজের ইতিহাস ব্যাখ্যা করার জন্য মার্ক্স দ্বান্দ্বিক বস্তুবাদী দার্শনিক দৃষ্টিকোণকে আপন করেছেন। তাই মার্ক্সবাদ হলো সমাজবিজ্ঞানের এক অন্যতম মূল তত্ত্ব। এটি এক মৌলিক চিন্তাধারা। মৌলিক চিন্তাধারা মানে নতুন চিন্তাধারা, যে চিন্তাধারা আগে কেউ কোনো সময় জনসমক্ষে আনেনি। সেই মৌলিক বা ইউনিক চিন্তাধারা হলো মার্ক্সবাদ। মার্ক্সবাদ শুধু মৌলিক চিন্তাধারাই নয়, মার্ক্সবাদ হলো এক ব্যবহারিক চিন্তাধারা। ব্যবহারিক বা প্রায়োগিক চিন্তাধারা বলতে সেই সকল চিন্তাধারাকে বোঝায় যেই চিন্তাধারাগুলো শুধুমাত্র তত্ত্বের বর্ণনার মধ্যেই নিজেকে আবদ্ধ না রেখে সেই তত্ত্বকে কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজের উন্নতি ঘটানো যায় সেদিকে ইঙ্গিত করে। মার্ক্সবাদও নিজের তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ করে কিভাবে আরও উন্নত সমাজ গঠন করা যায় সেদিকে ইঙ্গিত করে। তার জন্য মার্ক্সবাদ হলো এক ব্যবহারিক বা প্রায়োগিক চিন্তাধারা। এই চিন্তাধারার মাধ্যমে মার্ক্স ও এঙ্গেলস মানব সমাজের উৎপত্তি, বিকাশ, প্রকৃতি ও ভবিষ্যৎকে বৈজ্ঞানিক দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন। মানব সমাজের উৎপত্তির কথা বলতে গিয়ে মার্ক্স এই নীতি প্রতিষ্ঠিত করেন যে মানব সমাজের উৎপত্তি ঘটেছে সমাজে প্রভুত্বকারী শ্রেণীর স্বার্থ রক্ষা করার জন্য। মানব সমাজের বিকাশের ধারা পর্যালোচনা করে মার্ক্স এই সত্য প্রতিষ্ঠিত করেন যে মানুষের প্রত্যেকটি সমাজ ব্যবস্থারই বিকাশ ঘটেছে সেই সমাজ ব্যবস্থায় প্রচলিত ডমিনেন্ট অর্থনৈতিক উৎপাদনের ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে। প্রত্যেকটি সমাজ ব্যবস্থার মূল যে অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থা তার সঙ্গে সামঞ্জস্য রেখেই সমাজ ব্যবস্থার বিকাশ ঘটেছে। মানব সমাজের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে মার্ক্স শ্রেণী শোষণের চরিত্রটি সকলের সামনে সুস্পষ্ট করেন এবং মানব সমাজের ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিতে গিয়ে মার্ক্স প্রথমে সমাজতান্ত্রিক, পরে সেই ধীরে ধীরে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার দিকে ইঙ্গিত করেন।
এই মানব সমাজের ব্যাখ্যা মার্ক্স করেছেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানে সার্বজনীনভাবে প্রযোজ্য বা স্থান কাল পাত্র নির্বিশেষে কমন নিয়ম ফলো করে এরকম এরকম কিছু তত্ত্বের মাধ্যমে। একটা উদাহরণ দিলে বোঝা যেতে পারে, যেমন ধরা যাক জল স্থান কাল পাত্র নির্বিশেষে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে একটা নির্দিষ্ট টেম্পারেচারে বাষ্পীভূত হয় এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারে বরফে পরিণত হয়। ঠিক মার্ক্সের মতে মানব সমাজও এই রকমই কিছু সার্বজনীনভাবে প্রযোজ্য সাধারণ নিয়ম অনুসারে চলে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে আমরা সেই নিয়মগুলো সম্পর্কে যদি জ্ঞানার্জন করি, তাহলে সেই নিয়মগুলোর মধ্যে নিজের ইচ্ছা অনুসারে চেঞ্জেস এনে আমরা সমাজের মধ্যেও নিজের ইচ্ছা অনুসারে পরিবর্তন আনতে পারব। মার্ক্স এই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করেন যে বহিঃপ্রকৃতির পরিবর্তনের মতোই সার্বজনীনভাবে প্রযোজ্য কতগুলি নিয়ম অনুসারে মানব সমাজেরও পরিবর্তন ঘটে এবং সেই নিয়মগুলি সম্পর্কে অর্জিত জ্ঞানের প্রয়োগের মাধ্যমে সমাজের পরিবর্তন করা সম্ভব। অর্থাৎ আমরা যখন জানি জল একটা নির্দিষ্ট টেম্পারেচারে বাষ্পীভূত হয়, তখন আমরা অন্যান্য অবস্থাকে অপরিবর্তিত রেখে টেম্পারেচার বাড়ালে জলকে বাষ্পীভূত করতে পারবো। অর্থাৎ জলকে যদি আমরা নিজের ইচ্ছা অনুযায়ী রূপ দিতে চাই, সেটা বাষ্পের রূপই হোক বা বরফের রূপই হোক, আমরা নিজের কন্ট্রোলে একটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে সেটা করতে পারবো। ঠিক সেরকমই মার্ক্স বলতে চাইছেন যে সমাজেরও যদি সাধারণ নিয়মগুলো আমরা জানি এবং সেই নিয়মগুলোকে নিজের কন্ট্রোল ওয়াইজ বা নিজের ইচ্ছা অনুযায়ী চালনা করার চেষ্টা করি, তাহলে আমরা সমাজকেও নিজের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারবো এবং অবশ্যই আমরা উন্নততর সমাজের দিকে এগিয়ে যেতে চাইবো এবং এগিয়ে যাব। ফ্রেডরিক এঙ্গেলসের সঙ্গে একযোগে মার্ক্স অষ্টাদশ শতাব্দীর মধ্য ও শেষ ভাগে এই তত্ত্বকে বাস্তবে রূপায়িত করেন। মার্ক্স ও এঙ্গেলসের মৃত্যুর পর ভিআই লেনিন, মাও, রোজা লুক্সেমবার্গ, কার্ল কার্শ, স্তালিন, ট্রটস্কি, লুকাচ, গ্রামসি প্রভৃতি বিভিন্ন মার্ক্সবাদী বিপ্লবীরা তাত্ত্বিক টিকাভাষ্য সংযোজনের মাধ্যমে মার্ক্সবাদের ক্রমবিকাশকে অব্যাহত রেখেছেন। অর্থাৎ মার্ক্সবাদ আজকে যে রূপে আছে সেই রূপে মার্ক্সবাদকে আনার পেছনে শুধুমাত্র মার্ক্স, এঙ্গেলস ছাড়াও অনেক মার্ক্সবাদী বিপ্লবীর ভূমিকা উল্লেখযোগ্য। এমিল বার্নেস বলেছেন, মার্ক্সবাদ হলো আমাদের এই জগৎ এবং তারই অংশ মানব সমাজ সম্বন্ধে সাধারণ তত্ত্ব। এর নামকরণ হয়েছে কার্ল মার্ক্সের নাম অনুসারে। অর্থাৎ এমিল বার্নেসের মতে মার্ক্সবাদ হলো মানব সমাজ সম্পর্কে একটা কমন থিওরি, আর এর নামকরণ হয়েছে এই থিওরির উদ্ভাবক কার্ল মার্ক্সের নাম অনুসারে। কিন্তু ভিআই লেনিন যেমন বলেছেন যে শুধুমাত্র মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামালার নামই মার্ক্সবাদ, এ কথা সম্পূর্ণরূপে সত্য নয়। মার্ক্সবাদের উদ্ভাবক মার্ক্স হলেও মার্ক্সবাদের মধ্যে লেনিন, মাও, লুক্সেমবার্গ, এঙ্গেলস, কার্ল কার্শ, স্তালিন, ট্রটস্কি, লুকাচ, গ্রামসি প্রমুখ বিভিন্ন মার্ক্সবাদী বিপ্লবীর যথেষ্ট এবং উল্লেখযোগ্য অবদান রয়েছে। সূত্র: মার্ক্সের রাষ্ট্রচিন্তা প্রধানত মার্ক্স এঙ্গেলসের রচিত দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, মার্ক্স লিখিত দাস ক্যাপিটাল, এঙ্গেলসের দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট, লেনিনের দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন, মার্ক্সের দ্য 18 ব্রুমেইর অফ লুইস বোনাপার্টে নামক প্রবন্ধে প্রকাশিত হয়। এই সকল গ্রন্থেই মার্ক্সের রাষ্ট্রচিন্তার মূল সূত্রগুলি অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতির সন্ধান পাওয়া যায়। উৎস: লেনিনের মতে মার্ক্সবাদের মূল উৎস হল জার্মান চিরায়ত দর্শন, চিরায়ত মানে হচ্ছে ট্র্যাডিশনাল, ব্রিটিশ চিরায়ত অর্থশাস্ত্র, ফরাসি সমাজতন্ত্র তথা সাধারণভাবে ফরাসি বিপ্লবী মতবাদ। 19 শতকের এই তিনটি প্রধান ভাবাদর্শ। এই ভাবাদর্শগুলির ধারাবাহক এবং প্রতিভাধর পূর্ণতা সাধক হলেন মার্ক্স। অর্থাৎ লেনিনের মতে এই তত্ত্বগুলোকে পূর্ণ করেছেন মার্ক্স নিজের তত্ত্বের মাধ্যমে। জার্মান দর্শনের কথা বলতে গেলে বলতে হয় হেগেলের দ্বন্দ্ববাদ,
অর্থাৎ ভাববাদী দার্শনিক হেগেলের দ্বন্দ্ববাদের পোর্শনটুকু, ফয়েরবাখের বস্তুবাদ, কান্ট, ফিক্টে এদেরও দ্বন্দ্ববাদী ইতিবাচক চিন্তাধারার সমন্বয় রয়েছে মার্ক্সবাদের মধ্যে। ব্রিটিশ অর্থশাস্ত্রের কথা বলতে গেলে বলা যায় রবার্ট ওয়েনের চরিত্রের ওপর পরিবেশের প্রভাব, উইলিয়াম টমসন ও টমাস হস্কিনের শ্রমিকই হলো মূল্যের উৎস এবং অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর মূল্যের শ্রমতত্ত্ব এবং ফরাসি মূল্যের শ্রমতত্ত্ব, এই সকল তত্ত্ব প্রতিফলিত হয়েছে মার্ক্সবাদের মাধ্যমে। ফরাসি সমাজতন্ত্র বলতে গেলে সাঁ-সিমো, শার্ল ফুরিয়ে, কাবে, নৃতত্ত্ববিদ মর্গ্যান, ফরাসি ঐতিহাসিক গিজো মিনিয়ে প্রমুখ চিন্তাবিদদের চিন্তাধারা প্রতিফলিত হয়েছে মার্ক্সবাদের মাধ্যমে। আর সাধারণভাবে ফরাসি বিপ্লবী মতবাদ বলতে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার নীতিকে বোঝানো হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে মার্ক্সবাদের বিরোধী মতবাদ উদারনীতিবাদেও সাম্য, মৈত্রী ও স্বাধীনতার নীতি গ্রহণ করা হয়েছে, কিন্তু তারা অর্থনৈতিক সাম্যকে উপেক্ষা করেছিলেন। আর মার্ক্সবাদে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার উপর। এটাই হলো মার্ক্সবাদ আর উদারনীতিবাদের মূল তফাৎ। মূল তত্ত্ব। কমিউনিস্ট ইস্তাহারের প্রথম ও প্রধান বক্তব্য হলো আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। অর্থাৎ মার্ক্সের মতে ইতিহাস কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা কেন্দ্রিক নয়, ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। মার্ক্স সমাজের ঐতিহাসিক বিবর্তনের ধারা পর্যবেক্ষণ করে মানব সমাজের বিবর্তনকে কয়েকটি সমাজ ব্যবস্থায় বিভক্ত করেন। সমাজ ব্যবস্থাগুলি হলো আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ এবং সমাজতান্ত্রিক সমাজ। এছাড়াও আধুনিক সাম্যবাদী সমাজ বা আরেক সাম্যবাদী সমাজের কথা মার্ক্স উল্লেখ করেছেন, যেই সমাজ ব্যবস্থা মার্ক্সের মতে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে। মার্ক্সের মতে অর্থনীতি হলো প্রত্যেকটি সমাজ ব্যবস্থার চালিকা শক্তি। আদিম সাম্যবাদী সমাজের অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি ছিল ফলমূল সংগ্রহ ও শিকার। দাস সমাজের অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি হলো পশুপালন। সামন্ততান্ত্রিক সমাজের মূল অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থা হলো কৃষি। পুঁজিবাদী সমাজের অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি হলো শিল্প। উৎপাদনের উপকরণ এবং উৎপাদিত বস্তুর বণ্টনের উপর ভিত্তি করে প্রতিটি সমাজ ব্যবস্থায় দুটি পরস্পর বিরোধী শ্রেণীর উদ্ভব হয়। আদিম সাম্যবাদী সমাজে কোনো ব্যক্তিগত সম্পত্তি না থাকায় পরস্পর বিরোধী দুটো শ্রেণীর উদ্ভব ঘটেনি, তথা সেই শ্রেণী স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্র ব্যবস্থারও উদ্ভব ঘটেনি, কারণ মার্ক্সের মতে রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ রক্ষার যন্ত্র বিশেষ। তাই আদিম সাম্যবাদী সমাজে যেহেতু ব্যক্তিগত সম্পত্তি ছিল না, তাই দুই শ্রেণীও ছিল না, আর শ্রেণী স্বার্থ রক্ষা করার জন্য রাষ্ট্রও ছিল না। কিন্তু দাস ব্যবস্থা থেকে সমাজ পরস্পর বিরোধী দুই মূল শ্রেণীতে বিভক্ত হতে শুরু করে। দাস সমাজে প্রথমে পশুর মালিক এবং পরবর্তীকালে যারা দাস মালিক হয়েছিল সেই দাস মালিক নামক শাসক শ্রেণী এবং দাস শ্রেণীর মধ্যে সমাজ দ্বিধাবিভক্ত ছিল। সামন্ততান্ত্রিক সমাজে কৃষি জমির মালিক, সামন্ত প্রভু এবং কৃষক বা ভাগচাষীদের মধ্যে সমাজ বিভাজিত হয়। পুঁজিবাদী শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থায় প্রথমত শিল্পের মালিক এবং আরও ব্যাপক অর্থে বোঝাতে গেলে পুঁজির মালিক ও সর্বহারা শ্রেণীর মধ্যে সমাজ বিভাজিত ছিল বা বিভাজিত আছে। এই পরস্পর বিরোধী শাসক শ্রেণী এবং শোষিত শ্রেণীর দ্বন্দ্বের একটা বিশেষ পর্যায়ে বিপ্লবের মাধ্যমে সমাজ ব্যবস্থার পরিবর্তন সাধিত হয় এবং অপেক্ষাকৃত উন্নত এক সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়। যেমন শোষিত দাস শ্রেণীর ক্ষোভ অভিযোগ পুঞ্জীভূত হতে হতে একসময় তা শাসক দাস মালিকদের বিরুদ্ধে বিদ্রোহের রূপ নেয় এবং এই বিদ্রোহের ফলস্বরূপ সামন্ততান্ত্রিক সমাজের উদ্ভব ঘটে। এ প্রসঙ্গে রোমে স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহের কথা উল্লেখযোগ্য।
সামন্ততান্ত্রিক সমাজে শোষিত ভাগচাষী এবং শোষিত ভাগচাষীরা জমির মালিক বা শাসক সামন্তপ্রভুর বিরুদ্ধে কৃষক বিদ্রোহ ঘটায়, যা কালক্রমে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার উদ্ভব ঘটায়। যেমন 1831 সালে ইংল্যান্ডের জন বল ও ওয়াট টাইলারের নেতৃত্বে হওয়া কৃষক বিদ্রোহের কথা এক্ষেত্রে উল্লেখযোগ্য। ঠিক সেরকমই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়ও সর্বহারা শ্রেণী পুঁজিপতিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এইভাবে 1917 সালে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে বা রাশিয়ার অক্টোবর বিপ্লবের সফল হওয়ার পর সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়নের আবির্ভাব ঘটে। এইভাবেই 1949 সালে চীনেও সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। এক্ষেত্রে মার্কস বলেছেন যে এইভাবে এক সমাজ থেকে যখন অন্য সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে, তখন ওই নতুন সমাজটা পুরনো সমাজের তুলনায় অপেক্ষাকৃত উন্নত সমাজ হবে। ঠিক যেমন দাস ব্যবস্থায় বা দাস সমাজে দাসেরা ছিল একটা পণ্যের মতো, পশুর মালিকরা দাসেদেরও মালিক ছিল, দাসেদের তখন স্ট্যাটাস ছিল একটা পণ্যের মতো। কিন্তু সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় দাসেদের অবস্থার একটু উন্নতি ঘটে, তারা ভাগচাষীর রূপ নেয়, কিন্তু পণ্যের মতো তাদের সঙ্গে ট্রিটমেন্ট করা হতো না। অর্থাৎ তারা অপেক্ষাকৃত উন্নত, একটু হলেও ভালো পরিস্থিতি উপভোগ করতে পারে। আবার পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতেও ভাগচাষীদের থেকে সর্বহারা শ্রেণীর স্ট্যাটাস অনেকটা উন্নত বা পরিস্থিতি অনেকটাই উন্নত। তার জন্যই বলা হয় যে আমরা সবসময় উন্নত সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। সমাজতান্ত্রিক রাষ্ট্র আবার পরবর্তী পর্যায়ে গ্রাম শহর মানসিক ও কায়িক শ্রমের মতো অবৈধ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে দ্বন্দ্বহীন শোষণহীন সাম্যবাদী সমাজের প্রতিষ্ঠা করবে। অর্থাৎ মার্কসের মতে এই সমাজতান্ত্রিক সমাজেই, যদিও এখনও পুরো পৃথিবীতে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হয়নি, পৃথিবীর কিছু অংশেই সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, তাও মার্কসের মতে সেই সমাজতান্ত্রিক সমাজ যখন পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তারপর সেই সমাজতান্ত্রিক সমাজও পরস্পর বিরোধী নয়, এরকম কিছু ছোটোখাটো দ্বন্দ্ব, যেমন গ্রাম শহরের মধ্যে দ্বন্দ্ব, মানসিক ও কায়িক শ্রমের মধ্যে দ্বন্দ্ব, যেগুলোকে অবৈধ দ্বন্দ্ব বলা হয়, সেই দ্বন্দ্বগুলোর অবসান ঘটিয়ে দ্বন্দ্বহীন শোষণহীন এক সাম্যবাদী সমাজের প্রতিষ্ঠা করবে। এটাই হলো মার্কসবাদের মূল কথা। এবার আসছি রাষ্ট্র সংক্রান্ত তত্ত্বে, যে তত্ত্বটা এখন মূল আলোচনার বিষয়। রাষ্ট্রের সংজ্ঞা। রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, কার্যাবলী সম্বন্ধে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও বৈজ্ঞানিক তত্ত্ব হল মার্ক্সীয় তত্ত্ব। এই তত্ত্ব জৈব মতবাদের মতো রাষ্ট্রকে একটি জীবন্ত প্রাণী অথবা মানবের প্রতিমূর্তি ইত্যাদি বলে, কিংবা আদর্শবাদের মতো সর্বদোষমুক্ত বুদ্ধিময়তা কিংবা চেতনার বস্তুগত রূপ বা নৈতিক শক্তি বলে, বা সাধারণ ইচ্ছার প্রকাশস্থল বলে, বা ঈশ্বরের পদক্ষেপ বলে, অথবা বুর্জুয়া রাষ্ট্র দর্শনের মতো রাষ্ট্রকে জনকল্যাণ সাধনের জন্য প্রয়োজনীয় অপরিহার্য প্রতিষ্ঠান বলে মনে করে না। অর্থাৎ মার্কস রাষ্ট্রকে কোনো জীবন্ত প্রাণী হিসেবে মনে করতেন না, কোনো মানুষের প্রতিমূর্তি হিসেবে মনে করতেন না, কোনো ভগবান প্রতিষ্ঠিত করেছে বা নৈতিক প্রতিমূর্তি সেরকম হিসেবেও মনে করতেন না, কোনো দোষ নেই রাষ্ট্রের সেটাও মনে করতেন না, সাধারণ মানুষ নিজের ইচ্ছায় এই রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি করেছে সেটাও মনে করতেন না, এবং রাষ্ট্র জনকল্যাণের জন্য অপরিহার্য সেটাও মনে করতেন না। সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে মার্ক্সবাদীরা রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করেন। এদের মতে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থের ধারক ও বাহক এবং কেন্দ্রীভূত পশুশক্তির বহিঃপ্রকাশ। রাষ্ট্র হলো একটি শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীকে শাসন ও শোষণের যন্ত্রবিশেষ। অর্থাৎ মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র হলো বল প্রয়োগের মাধ্যমে সৃষ্ট সমাজে প্রভুত্বকারী শ্রেণী কর্তৃক সমাজের
কম প্রভুত্বকারী শ্রেণী বা শোষিত শ্রেণীর ওপর অত্যাচার করার একটা হাতিয়ার মাত্র। লেনিনের মতে রাষ্ট্র হলো সামঞ্জস্যহীন শ্রেণীর স্বার্থের একটি প্রকাশ। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে মার্কস শ্রেণী শোষণের যন্ত্র বলতে শুধুমাত্র দাস ব্যবস্থায়, পুঁজিবাদী ব্যবস্থায় এবং সামন্ততান্ত্রিক ব্যবস্থায় প্রতিষ্ঠিত রাষ্ট্রের কথাই বলেছেন। সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি হবে পূর্বের এই সকল রাষ্ট্র থেকে ভিন্ন। অর্থাৎ মার্কসের মতে বর্তমান পর্যন্ত যে সমাজগুলো ছিল, সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হওয়ার আগে, সেই সমাজ ব্যবস্থায় রাষ্ট্রগুলোই হলো শ্রেণী শোষণের হাতিয়ার। সমাজতান্ত্রিক রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার হবে না, ওটা জনকল্যাণ সাধনের জন্য প্রতিষ্ঠিত এক প্রতিষ্ঠান হবে। রাষ্ট্রের উৎপত্তি। মার্ক্সবাদীদের মতে আকস্মিকভাবে রাষ্ট্রের উদ্ভব ঘটেনি। সমাজ বহির্ভূত কোনো শক্তির দ্বারাও রাষ্ট্র সৃষ্টি হয়নি। সমাজ বিবর্তনের একটি বিশেষ স্তরে উৎপাদন ব্যবস্থার চরিত্রগত পরিবর্তনের ফলে রাষ্ট্রের জন্ম হয়। ফ্রেডরিক এঙ্গেলস বলেছেন, অনন্তকাল থেকে রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। এমন সব সমাজ ছিল যেগুলো রাষ্ট্র ছাড়াই চলত এবং রাষ্ট্র বা রাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। অর্থনৈতিক বিকাশের একটি বিশেষ স্তরে যখন অনিবার্যভাবে সমাজের শ্রেণীবিভাগ এলো, তখন রাষ্ট্র প্রয়োজনীয় হয়ে পড়ল। সমাজ ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে আদিম সাম্যবাদী সমাজে ব্যক্তিগত সম্পত্তির কোনোরূপ অস্তিত্ব না থাকায় সমাজে কোনো শ্রেণী বা শ্রেণী শোষণের অস্তিত্ব ছিল না। তাই শোষণ ব্যবস্থাকে অব্যাহত রাখার জন্য কোনো রাষ্ট্রযন্ত্রেরও প্রয়োজন ছিল না। সাম্যই ছিল ওই সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। কিন্তু সমাজে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব, বিনিময় ব্যবস্থার প্রচলন, শ্রম বিভাগের প্রবর্তন ইত্যাদির ফলে শ্রেণীদ্বন্দ্বের সৃষ্টি হলে শোষণ ও বল প্রয়োগের প্রয়োজন হওয়ায় সমাজে এক বিশেষ শক্তি হিসেবে মানুষই রাষ্ট্র নামক প্রতিষ্ঠান সৃষ্টি করে। তাই এঙ্গেলস বলেছেন, শ্রেণীগত বৈষম্যের কারণে শক্তির প্রতীক হিসেবে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। তার ভাষায় পশু শক্তির ওপর ভিত্তি করে রাষ্ট্র নামক সংগঠন সৃষ্টি হয়েছে। দ্য স্টেট বিকেম এ নেসেসিটি বিকজ অফ দিস ক্লিভেজ, বা দ্বন্দ্বের কারণেই রাষ্ট্র প্রয়োজনীয় হয়ে উঠেছে। যে কথাটা মূল তত্ত্ব বোঝানোর সময় বুঝিয়েছি যে আদিম সমাজে রাষ্ট্র ছিল না, তাই অনাদি অনন্তকাল থেকে রাষ্ট্র তৈরি হয়নি। যখন সমাজে ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব হলো, তখন সেই ব্যক্তিগত সম্পত্তি কারুর আছে আর কারুর নেই, এই বেসিক্সে সমাজে দুটো শ্রেণীর উদ্ভব হলো এবং যাদের সেই ব্যক্তিগত সম্পত্তি আছে তারা অন্যের শ্রম আত্মসাৎ করা শুরু করলেন। ফলে শাসক শ্রেণী এবং শোষিত শ্রেণীতে সমাজ বিভক্ত হলো। এরপর সমাজে প্রভুত্বকারী এই শাসক শ্রেণীর স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে রাষ্ট্রের উৎপত্তি ঘটল। আর এই রাষ্ট্রের উৎপত্তি ঘটল সমাজের ওই প্রভুত্ব শ্রেণী বল প্রয়োগের মাধ্যমে। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্কস দ্বিধাহীন ভাষায় বলেছেন যে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। বস্তুত শ্রেণীবিভক্ত সমাজে রাষ্ট্র আধিপত্যকারী শ্রেণী কর্তৃক নির্যাতিত নিপীড়িত শ্রেণীকে শাসন ও শোষণের হাতিয়ার হিসেবে কাজ করে। বলা যায় যে রাষ্ট্র বিত্তবান শ্রেণীর আধিপত্য প্রতিষ্ঠা এবং শোষণ পীড়নে ব্যবহৃত হয়েছে। রাষ্ট্র হলো বল প্রয়োগমূলক হাতিয়ার যা শ্রেণীবিভক্ত সমাজে সম্পত্তির মালিকানার নিরাপত্তা রক্ষার প্রয়োজনে প্রযুক্ত হয়। সমাজে প্রভুত্বকারী শ্রেণী রাষ্ট্রের আইন, প্রশাসন, বিচারালয়, সৈন্যবাহিনীকে নিজের স্বার্থে লাগায় এই রাষ্ট্রস্বরূপ হাতিয়ারের সাহায্যে। বলা বাহুল্য, পুঁজিপতি শ্রেণী রাষ্ট্রকে ব্যবহার করে সম্পত্তিহীন শ্রেণীকে শোষণ করে। তাই মার্কস বলেছেন, রাষ্ট্র হলো বুর্জুয়াদের কাজকর্ম দেখাশোনার জন্য একটি কার্যকারী কমিটি বিশেষ। একটা উদাহরণ দিলে পুরো ব্যাপারটা বোঝা যাবে। যেমন সমাজে বা প্রকৃতির মাধ্যমে আমরা যাই উৎপাদন করি, আমাদের প্রকৃতি লাগে। সাপোজ রুটি, আমরা যখন রুটি উৎপাদন করছি তার মানে আমরা প্রকৃতির সাহায্যে গম উৎপাদন করছি, প্রকৃতির জল, প্রকৃতির মাটি, প্রকৃতির বীজ সমস্ত কিছু ইউজ করে। এবার যখন পদার্থটা উৎপাদন হয়ে গেল, তখন সেই জিনিসটার ওপর অধিকার শুধুমাত্র জমির মালিকের বেশি কেন? অধিকারটা হওয়া উচিত প্রত্যেকের সমান।
বা যে যতটা পরিশ্রম করেছে ওই গমটা উৎপাদনের পেছনে তার। কিন্তু আমাদের রাষ্ট্রে কিন্তু যদি আমাদের বর্তমান পরিস্থিতি ভেবে দেখি, তাহলে এখনকার রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু এটা মনে করা হয় না। মানে তুমি যে মালিকের আন্ডারে কাজ করো, সেই মালিকের থেকে তুমি সম্পত্তি বা তুমি কিছু চুরি করতে পারবে না, বা তুমি কিছু নিয়ে নিলে, নিজের পরিশ্রম করা কোনো জিনিস তুমি মালিকের থেকে যদি নিয়ে নাও, সেটাকে চুরি বলা হবে। কারণ সমাজের নৈতিকতাটাকে এইভাবেই তৈরি করা হয়েছে, বা সমাজের নিয়মগুলোকে এইভাবেই সাজানো হয়েছে। যেমন যে ভাগ চাষি কোনো জমির মালিকের আন্ডারে গম উৎপাদন করে, সে ভাগ চাষির হয়তো বছরে ঘরে ওইটুকু গম থাকেই না যে সারা বছর সে নিজের ভরণ পোষণ করতে পারে। কিন্তু তা সত্ত্বেও, এবং নিজের পরিশ্রম ওই জমির মধ্যে দেওয়া সত্ত্বেও, সেই ভাগ চাষি যদি ওই জমির মালিকের থেকে কিছু, বা ওই জমির উৎপাদিত কিছু গম নিজের আয়ত্তে নিয়ে নেয়, বা নিজের প্রয়োজনের গমটুকু ওখান থেকে নিতে চায়, তাহলে কিন্তু সমাজ সেটাকে চুরি বলবে। কেন? কারণ যে প্রভুত্বকারী শ্রেণী বা যে ব্যক্তিগত সম্পত্তির মালিক বা সেই জমিটার মালিক, তার সাপোর্টেই বা তার ফেভারেই রাষ্ট্র ব্যবস্থা চলে। যত নিয়ম কানুন, সব পুলিশ প্রশাসন সব কিছু রয়েছে, সব কিছু সমাজে সেই প্রভুত্বকারী এবং শাসক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্যই ব্যবহৃত হয়। তাই তুমি যখন এই জিনিসটার বিচার হবে, তখন আইনও বলবে যে না, তুমি না খেয়ে মরতে পারো, নিজে উৎপাদন করেও না খেয়ে মরতে পারো, কিন্তু তা সত্ত্বেও চুরি করার অধিকার তোমার নেই। প্রশাসনও সেই হিসেবেই তোমাকে অ্যারেস্ট করবে, বিচারেও তোমার শাস্তিই হবে। এবং যদি তুমি সেখান থেকে পালানোর চেষ্টা করো, সেটা সৈন্যবাহিনী বলো বা পুলিশকে কাজে লাগিয়ে তোমাকে ধরারও চেষ্টা করা হবে। অর্থাৎ সমাজে প্রভুত্বকারী শ্রেণীর স্বার্থ রক্ষার জন্যই রাষ্ট্র নামক যন্ত্রটাকে ব্যবহার করা হয়। ব্যবহার করে সমাজে যারা সম্পত্তিহীন শ্রেণী, তাদেরকে শোষণ করা হয়। তাই মার্কস বলেছেন, রাষ্ট্র হলো বুর্জুয়াদের কাজকর। বুর্জুয়া বলতে এখানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতিদের বলা হয়। এখানে পুঁজিপতি বলতে শুধুমাত্র শিল্পের মালিক হিসেবে ভাববে না। পুঁজিপতি বলতে যারা টাকা জমিয়ে জমিয়ে টাকাটাকে এমন পর্যায়ে এনেছে যে তাদের পরিশ্রম না করলেও সেই টাকার সুদ হিসেবেই, বা সেই টাকা দিয়ে কেনা জমির ওপর, জমির মালিক হিসেবে সেই টাকা দিয়ে কেনা কোনো কোম্পানি বা কোনো ফ্যাক্টরির মালিক হিসেবেই তারা নিজের ভরণ পোষণ করতে পারে। তাদেরকে বলা হয় পুঁজিপতি বা পুঁজির মালিক, দীর্ঘদিন ধরে ইনকাম করা ব্যক্তিগত সম্পত্তির মালিক। এই পুঁজিপতি বা বুর্জুয়া শ্রেণীর কাজকর্ম দেখাশোনার জন্য একটি কার্যকারী কমিটি হলো রাষ্ট্র। যেমন দাস সমাজে রাষ্ট্র দাস মালিকের হাতে দাস শোষণের হাতিয়ার হিসেবে কাজ করেছে। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় রাষ্ট্র ছিল সামন্ত প্রভু কর্তৃক ভূমিদাসদের নির্যাতন ও নিপীড়নের যন্ত্র। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় রাষ্ট্রযন্ত্র মালিক শ্রেণী কর্তৃক শ্রমিক শ্রেণীকে দমনপীড়ন ও শোষণের কাজে লিপ্ত থাকে। সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটবে এবং সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে। সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি হবে পূর্বের এই সকল রাষ্ট্র ব্যবস্থার থেকে ভিন্ন। অর্থাৎ সমাজতান্ত্রিক রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র হবে না, তারা জনকল্যাণকারী প্রতিষ্ঠান রূপে প্রতিষ্ঠিত হবে। তাহলে কি হবে সেই আলাদা ধরনের প্রকৃতি, বা কেমন হবে সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি? 1 নম্বর পয়েন্ট, সমাজতান্ত্রিক রাষ্ট্রে উৎপাদনের উপকরণের ওপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে। উৎপাদনের উপকরণ কাকে বলে? কোনো কিছু উৎপাদন করতে গেলে প্রকৃতির থেকে আমরা যেগুলোকে নিচ্ছি সেগুলোকে বলা হয় উৎপাদনের উপকরণ। মানে কোনো প্রকৃতির বিষয়বস্তুর ওপর শ্রম প্রয়োগের মাধ্যমেই আমরা উৎপাদন করি। তাই উৎপাদনের উপকরণ বলতে বলা হয় প্রকৃতির থেকে আমরা যেটা নিচ্ছি সেটাকে। এই উৎপাদনের উপকরণের উদাহরণ হিসেবে বলা যায়, যেমন কৃষির ক্ষেত্রে আমরা জমি ইউজ করছি, জল ইউজ করছি, এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। শিল্পের ক্ষেত্রে আমরা কলকারখানার জমিটা বা কলকারখানার বাড়িটা ইউজ করছি, সেখানে যন্ত্রপাতি ইউজ করছি, সেখানকার কাঁচা মাল, যেমন কাপড় শিল্পের ক্ষেত্রে তুলো বা সুতো, এগুলো নিয়ে আসছি। এই সমস্ত কিছু হলো উৎপাদনের উপকরণ। এগুলোর ওপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে। সামাজিক মালিকানা বলতে প্রাথমিকভাবে বলতে গেলে রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ
যে কটা জিনিস উৎপাদনের উপকরণ হবে সে কটার মালিক হবে রাষ্ট্র, কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না। ফলে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে, কারণ একটা কন্ট্রোলড ওয়েতে সম্পদের বন্টন হচ্ছে। তার জন্য এখানে সম্পদ বলতে উৎপাদিত বস্তুও তুমি ভাবতে পারো, যে জিনিসটা উৎপাদন হচ্ছে সেটা যেহেতু রাষ্ট্রের মালিকানা অধীনে উৎপাদিত হচ্ছে, তাই উৎপাদিত বস্তুর মালিক হবে রাষ্ট্র, এবং রাষ্ট্র সেই উৎপাদনের উপকরণের মালিক হওয়ার জন্য যেহেতু উৎপাদিত বস্তুরও মালিক, তাই সেই উৎপাদিত বস্তুকে রাষ্ট্র নিজের ইচ্ছা অনুসারে বা নিজের কন্ট্রোল অনুযায়ী যাদের প্রয়োজন সেই ওয়াইজ বন্টন করতে পারবে। ফলে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে, মানে কেউ পাচ্ছে আর কেউ পাচ্ছে না, এটা হবে না। ফলে সমাজে শ্রেণী বৈষম্য ও শ্রেণী শোষণ বিলুপ্ত হবে, কারণ শ্রেণী বৈষম্যটাই হয়েছিল একদল লোক সব কিছু পাচ্ছে আর একদল লোক কিছু পাচ্ছে না তার ভিত্তিতে, এবং শ্রেণী শোষণও শুরু হয়েছিল এক দলের শ্রমকে আত্মসাৎ করার জন্য আরেক দলের কর্তৃক। তাই এই দুটোই বিলুপ্ত হয়ে যাবে এই ধরনের সমাজে, কারণ সমাজের মেন যে প্রবলেম উৎপাদনের উপকরণের মালিকানা, সেটা ব্যক্তিগত মালিকানার পরিবর্তে হয়ে যাবে সামাজিক মালিকানা। দ্বিতীয় পয়েন্ট, এই অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত সম্পদ ও মুনাফা অর্জন হবে নিষিদ্ধ। ব্যক্তিগত সম্পদ নিষিদ্ধ, কারণ উৎপাদনের উপকরণের উপর মালিকানা রাষ্ট্রের, আর মুনাফা অর্জন নিষিদ্ধ, কারণ মুনাফাই জমতে জমতে পুঁজির আকার ধারণ করে, তাই মুনাফা বা লাভ নেওয়া কোনো কিছুর থেকে সেটা নিষিদ্ধ। 3 নম্বর পয়েন্ট, প্রত্যেকে তার নিজ নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং প্রত্যেকে কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। প্রত্যেকে তার শ্রমের আনুপাতিক হারে মজুরি পাবে, অর্থাৎ যে সমাজকে যতটা কাজ দেবে সেই অনুযায়ী তার পারিশ্রমিক নির্ধারিত করবে রাষ্ট্র। কেউই নিজের জমিয়ে রাখা সম্পত্তির মালিক হিসেবে সেই সম্পত্তি থেকে উদ্বৃত্ত আহরণ করে ভরণ পোষণ করতে পারবে না। প্রত্যেককে কাজ করতে হবে এবং কাজের অনুযায়ী তারা মজুরিও পাবে। এই 4র্থ পয়েন্ট, এই অর্থনৈতিক ব্যবস্থায় দেশের উৎপাদন ও বন্টন ব্যবস্থা দেশ ও সমাজ কল্যাণের দিকে লক্ষ্য রেখেই করা হয়, অর্থাৎ সমাজের কল্যাণ সাধনই এই অর্থব্যবস্থার মূল উদ্দেশ্য। মানে মদ গাঁজা এগুলোর উৎপাদন হবে না, বিক্রি থাকলেই জিনিসটা উৎপাদন করতে হবে এমনটা নয়, যেটা দেশের কল্যাণের জন্য উৎপাদন করা উচিত সেটাই উৎপাদিত হবে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে মানুষের সকল মৌলিক প্রয়োজনীয়তা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির নিশ্চয়তা বিধান করা হয়, অর্থাৎ প্রত্যেকের এই প্রতিটা জিনিসের ওপর, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলোর ওপর প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত করা হয়, রাষ্ট্র সেই অধিকার দেয়। এই অর্থনৈতিক ব্যবস্থায় পরিকল্পিত উপায়ে উৎপাদন ও বন্টন ব্যবস্থা পরিচালিত হয়, তাই অতি উৎপাদন বা কম উৎপাদনজনিত সংকট দেখা দেয় না। যেহেতু কতটা উৎপাদন করব সেটা রাষ্ট্রের কন্ট্রোলে থাকে, তাই বেশি উৎপাদিত হয় না বা কম উৎপাদিত হয় না কিছু। সমাজতান্ত্রিক ব্যবস্থায় দ্রব্যের মূল্য পুঁজিবাদের ন্যায় চাহিদা যোগানের ঘাত প্রতিঘাত অনুযায়ী আপনা আপনি নির্ধারিত হয় না, কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষই দ্রব্য সামগ্রীর দাম নির্ধারণ করে থাকে। অর্থাৎ কোনো কিছু উৎপাদন করতে হলে তার আগের থেকেই তোমরা দাম জানতে পারবে, কারণ কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ অলরেডি দাম নির্ধারিত করে রাখে। সমালোচনা, রাষ্ট্র সম্পর্কিত মার্ক্সের মতবাদকে বিভিন্নভাবে সমালোচনা করা হয়। সমালোচনাগুলো যেগুলো সমালোচকদের কথা সেগুলোকে রেডে, আর যেগুলো মার্ক্স এঙ্গেলস অভিযোগ খণ্ডন করে বলেছেন সেগুলোকে গ্রিনে লেখা হলো। প্রথমত, মার্ক্সীয় রাষ্ট্রচিন্তায় রাষ্ট্রের উৎপত্তি এবং বিবর্তনের কারণ হিসেবে শুধুমাত্র অর্থনীতির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে, কিন্তু সমাজ বিবর্তনের ক্ষেত্রে ধর্ম, নৈতিকতা, আদর্শ ইত্যাদির বিশেষ ভূমিকা রয়েছে, যা মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্বে পুরোপুরি উপেক্ষিত। যেমন আমরা বলতে পারি মার্ক্স সমস্ত কিছুর পেছনেই বলেছেন মূল কারণ হলো অর্থনীতি, কিন্তু যেমন আমরা দেখি ধর্মের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হয়েছে, আবার ভাষার ভিত্তিতে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, বা নৈতিকতা আদর্শের ভিত্তিতেও
যখন সমাজতন্ত্র রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু মেনলি নৈতিকতা বা আদর্শের ভিত্তিতেই প্রতিষ্ঠিত হয়েছিল, বা মুসলিম কান্ট্রিগুলোকে দেখতে পারি, সেগুলোও কিন্তু মূলত নৈতিকতা বা আদর্শের ভিত্তিতেই গঠিত হয়েছে, বা তিব্বত, ভ্যাটিকান সিটির মতো ধর্মীয় রাষ্ট্রগুলোও কিন্তু নৈতিকতা বা আদর্শের ভিত্তিতেই গঠিত হয়েছে। তাই শুধুমাত্র অর্থনৈতিক কারণেই রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় এ বিষয়ে মার্ক্সের ধারণা ভুল বলেই সমালোচকরা মনে করেন। এঙ্গেলস এই অভিযোগ খণ্ডন করে বলেছিলেন যে অন্যান্য উপাদানের গুরুত্ব অনস্বীকার্য এবং অর্থনীতি মূল উপাদান হলেও অর্থনীতি কখনোই একমাত্র উপাদান নয়। তাছাড়াও একথা অনস্বীকার্য যে মানব সমাজের ক্রমবিকাশের ধারাকে বিশ্লেষণ করলে দেখা যায় ইতিহাসের সব ঘটনার পশ্চাতে কোনো না কোনোভাবে অর্থনীতি প্রভাব বিস্তার করেছে। অর্থাৎ এঙ্গেলস দুটো দিক থেকে এই যুক্তিটাকে খণ্ডন করেছেন। ফার্স্ট, মার্কস এঙ্গেলস কোনোদিন বলেইনি যে অন্য কোনো উপাদানের কোনো গুরুত্বই নেই, সব উপাদানেরই তারা গুরুত্ব স্বীকার করেছেন, কিন্তু তারা প্রায়োরিটি দিয়েছেন অর্থনীতিকে। আর একথা অনস্বীকার্য যে প্রত্যেকটা ঘটনার পেছনে অর্থনীতি কোনো না কোনোভাবে জড়িত। যেমন আমরা পাকিস্তান বাংলাদেশের সৃষ্টির পেছনেও দেখি, বা ভ্যাটিকান সিটি এবং তিব্বতের অর্থনীতিকে কন্ট্রোল করা বা ধর্মীয় সম্পত্তিকে কন্ট্রোল করার দিকেই দেখি না কেন, সব ক্ষেত্রেই অর্থনীতি জড়িত তো রয়েছেই, একথা অনস্বীকার্য। দ্বিতীয়ত, এই তত্ত্বে রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র হিসেবে উপস্থাপিত করা হয়েছে, কিন্তু এটি রাষ্ট্র সম্পর্কিত নেতিবাচক ধারণা। রাষ্ট্রের জনহিতকর রূপটি মার্ক্সবাদে উপেক্ষিত হয়েছে। অর্থাৎ রাষ্ট্রকে একটা নেতিবাচক বা নেগেটিভ দিক থেকে এখানে বর্ণনা করা হয়েছে, কিন্তু জনকল্যাণকামী রাষ্ট্র এরকম নয় বলে সমালোচকদের মত। কিন্তু জনকল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে রাষ্ট্রের চরিত্র বিশেষ পরিবর্তিত হয়নি। জনকল্যাণকামী রাষ্ট্র আসলে শ্রেণী শোষণের জন্যই নির্মিত রাষ্ট্রের এক পরিবর্তিত রূপ। অর্থাৎ মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন যে জনকল্যাণকামী রাষ্ট্রটা যেহেতু ধীরে ধীরে বলা হচ্ছিল যে ধীরে ধীরে বিদ্রোহের জন্য ক্ষোভ পুঁজিভূত হতে থাকবে, তখন সেই বিদ্রোহের গতিকে স্লথ করার জন্য বা গতিকে ধীরে করার জন্য কিছু কিছু নিয়ম সাধারণ মানুষের স্বার্থে প্রবর্তন করে জনকল্যাণকামী রূপ নিয়ে রাষ্ট্র নিজের অস্তিত্বকে আরও বেশি দিন টিকিয়ে রাখার চেষ্টা করছে মাত্র। তৃতীয়ত, বার্কার প্রমুখ সমালোচকের মতে রাষ্ট্র ও সমাজকে অভিন্ন বলে বর্ণনা করে মার্ক্সবাদীরা ভুল করেছেন, কিন্তু স্লেসিঙ্গার এর মতে মার্ক্স ও এঙ্গেলস রাষ্ট্রকে বলপ্রয়োগের একটি প্রতিষ্ঠান রূপে বর্ণনা করেছেন, যা সমাজের থেকে সম্পূর্ণ ভিন্ন। মার্ক্সের মতে সমাজ হলো সামাজিক উৎপাদনের প্রয়োজনে অসচেতনভাবে গড়ে ওঠা মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের যোগফল, আর রাষ্ট্র হলো প্রচলিত সম্পর্ককে বজায় রাখার জন্য সচেতনভাবে পুষ্ট কতগুলি নিয়মকানুন আবশ্যিক রূপে চাপিয়ে দেওয়ার মাধ্যম। অর্থাৎ যেহেতু মার্ক্স দাস সমাজ, পুঁজিবাদী সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ এইভাবে ইতিহাসকে ব্যাখ্যা করেছেন, তার জন্য অনেকেই বলেছেন যে রাষ্ট্র আর সমাজ ব্যবস্থাকে মার্ক্স গুলিয়ে ফেলেছেন। কিন্তু মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র আর সমাজ ব্যবস্থাকে কোনো সময়ই মার্ক্স গোলাননি। মার্ক্স বলেছেন ওগুলো ওই সমাজ ব্যবস্থা, কিন্তু ওই সমাজ ব্যবস্থায় যে রাষ্ট্রটা তারা প্রতিষ্ঠা করেছে সেই রাষ্ট্রটা তাদের স্বার্থে কাজ করে। অর্থাৎ রাষ্ট্রটা ওই সমাজ ব্যবস্থায় সচেতনভাবে তৈরি একটা প্রতিষ্ঠান মাত্র, আর সমাজ ব্যবস্থাটা অবচেতনভাবেই ঐতিহাসিক ধারায় গঠিত হয়। চতুর্থত, সমালোচকদের মতে রাষ্ট্রের অবলুপ্তি সম্পর্কিত ধারণাটি ভ্রান্ত। বর্তমানে অবলুপ্ত হওয়ার পরিবর্তে রাষ্ট্র জনজীবনে ক্রমাগত অপরিহার্য হয়ে পড়েছে, কিন্তু লেনিনের মতে কেবলমাত্র কমিউনিস্ট সমাজ ব্যবস্থা প্রবর্তিত হলেই রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে, আর এখনও তো কমিউনিস্ট সমাজ প্রতিষ্ঠিত হয়নি, তাই রাষ্ট্রের অবলুপ্তির সম্ভাবনাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ সমালোচকদের মতে যে মার্ক্স যে বলেছেন রাষ্ট্রের অবলুপ্তি ঘটবে সেই ধারণাটা ভ্রান্ত, কারণ কোনো রাষ্ট্রই তো অবলুপ্তির দিকে যাচ্ছে না, বরং রাষ্ট্রের প্রয়োজন আরও বেড়ে উঠছে। কিন্তু মার্ক্স বা লেনিনের মতে যে এখনও তো কমিউনিস্ট সমাজ প্রতিষ্ঠিতই হয়নি, তাহলে কমিউনিস্ট সমাজের প্রতিষ্ঠার পর যখন রাষ্ট্র ব্যবস্থার অবলুপ্তি ঘটবে সেটা আগের থেকেই কী করে বলা যায় যে অবলুপ্তি ঘটেনি।
পরিশেষে বলা যায় যে রাষ্ট্রের উৎপত্তি বিকাশ সম্পর্কে মার্ক্সের তত্ত্বটি সমালোচনার শিকার হলেও অন্যান্য তত্ত্ব অপেক্ষা মার্ক্সীয় তত্ত্বটি অনেক বেশি বিজ্ঞানসম্মত এবং সেই জন্য অধিক গ্রহণযোগ্য। মার্ক্স এবং এঙ্গেলস রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোনোরূপ কল্পনা বিলাসিতা করেননি, বরং সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে রাষ্ট্রের উদ্ভব ও বিকাশের বিষয়টি আলোচনা করেছেন। রাষ্ট্রের প্রকৃত প্রকৃতি যে একমাত্র মার্ক্সবাদের সাহায্যেই ব্যাখ্যা করা যায় সে কথা ল্যাস্কির মতো বিশ্ববিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীগণ অকপটে স্বীকার করেছেন। অর্থাৎ বলা হচ্ছে যে মার্ক্সের রাষ্ট্র সংক্রান্ত তত্ত্বটা সবথেকে বেশি বিজ্ঞানসম্মত এবং সবথেকে বেশি গ্রহণযোগ্য, কারণ এর আগেও অনেকে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা তো বলেছে, কিন্তু সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কাল্পনিক সমাজতন্ত্র, সেগুলো এরকমভাবে বৈজ্ঞানিক তত্ত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত নয়। তাই মার্ক্সের তত্ত্বটা সর্বাধিক গ্রহণযোগ্য, একথা বড় বড় রাষ্ট্রবিজ্ঞানীগণ স্বীকার করেছেন। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। আর এরকম কোনো উত্তর জানতে ইচ্ছে হলে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।